এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর ২৬ থেকে ২৭ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ২৬ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে অধ্যায় ৫ গুণিতক এবং গুণনীয়ক। আমরা এই অধ্যায়ে গুণিতক এবং গুণনীয়ক সম্পর্কে শিখব। দেখো, ৫.১-এ বলা হয়েছে গুণিতক। আমরা কিন্তু শুরুতে গুণিতক কি সেই সম্পর্কে শিখব। বন্ধুরা, আমরা কিন্তু অনেক সময় এই গুণিতক এবং গুণনীয়ক এই দুটিকে মিলিয়ে ফেলি। আচ্ছা, যেহেতু শুরুতে আমরা গুণিতক সম্পর্কে শিখব, এই গুণিতককে যেন আমরা আর কখনো না ভুলি বা না মিলিয়ে ফেলি, সেজন্য কিন্তু ছোট একটা টেকনিক আছে। সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে গুণিতক মানে হচ্ছে আমরা ধরে নিতে পারি নামতা। আমরা ছোট ক্লাসে যেহেতু ১ থেকে ১০-এর ঘরের নামতা শিখেছি, সেই নামতাকেই আমরা কিন্তু বলতে পারি হচ্ছে গুণিতক। অর্থাৎ গুণিতক যদি বলা হয় তাহলে আমাদের বুঝে নিতে হবে যে এখানে আমাদের নামতার কথা বলা হয়েছে। দেখো, যদি আমরা এটিকে আরেকটু ভালো করে বোঝার জন্য নিচে লক্ষ্য করি, এখানে শুরুতেই কিন্তু একটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে একজন শিক্ষক প্রতি শিক্ষার্থীকে ৩টি করে কাগজ দিতে চান। শিক্ষার্থীর সংখ্যা ১, ২, ৩, এরপর দেখো এখানে কিন্তু ডট ডট দেখতে পাচ্ছি, তার মানে ৩, ৪, ৫, ৬ এমন হলে প্রয়োজনীয় কাগজের সংখ্যা বের করি। দেখো, এখানে আমাদের বলা হয়েছে যে একজন শিক্ষক প্রতি শিক্ষার্থী মানে কি? একজন শিক্ষার্থীকে সে ৩টি করে কাগজ দিতে চান। এখন শিক্ষার্থীর সংখ্যা যদি ১, ২, ৩, ৪, ৫, ৬ এইভাবে করে হয়, তাহলে প্রয়োজনীয় কাগজের সংখ্যা বের করি। তার মানে একজন শিক্ষার্থী হলে তাকে হচ্ছে কতটি কাগজ দিবে, মানে কতটি কাগজের প্রয়োজন, ২জন শিক্ষার্থী হলে কতটি কাগজের প্রয়োজন, ৩জন শিক্ষার্থী হলে কতটি কাগজের প্রয়োজন, এই কাগজের সংখ্যাটাকে কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে, তাই না? দেখো, আমরা একটু নিচে যদি লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে নিচের ছকের খালি ঘরগুলো পূরণ করি এবং কোন সংখ্যা বসবে তা আলোচনা করি। আচ্ছা, দেখো, এখানে আমরা কিন্তু একটি খালি ঘরের ছক দেখতে পাচ্ছি, তাই না? আমরা এখানে যে ছকটি দেখতে পাচ্ছি, এই ছকের এখানে কয়েকটি ঘর রয়েছে যেগুলো খালি। এই খালি ঘরগুলো কিন্তু আমাদের সঠিক সংখ্যা দ্বারা পূরণ করতে বলা হয়েছে। যেমন আমরা শুরুতে যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে শিক্ষার্থীর সংখ্যা। এই লাইনে কিন্তু আমরা ১, ২, ৩, ৪, ৫, ৬ এইভাবে করে কিন্তু কিছু সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই সংখ্যাগুলো দ্বারা কি বোঝানো হয়েছে? শিক্ষার্থীর সংখ্যা। ১ দ্বারা মানে হচ্ছে একজন শিক্ষার্থী, ২ দ্বারা মানে ২জন শিক্ষার্থী, এখানে রয়েছে ১০, তার মানে ১০জন শিক্ষার্থী, ২০ মানে ২০জন শিক্ষার্থী। এবং নিচের যে ঘরটি আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে কি? কাগজের সংখ্যা। তার মানে একজন যদি শিক্ষার্থী হয় তাহলে কতটি কাগজ প্রয়োজন, ২জন শিক্ষার্থী হলে কতটি কাগজ প্রয়োজন, ৩জন হলে কতটি কাগজ প্রয়োজন, এইভাবে করে কিন্তু কাগজের সংখ্যাটাকে আমাদের এই নিচের লাইনে বের করতে বলা হয়েছে। যেমন দেখো, আমাদের কিন্তু প্রশ্নে বলা হয়েছিল কি? যে একজন শিক্ষার্থীকে ৩টি করে কাগজ কিন্তু দিতে চান শিক্ষক, তাই না? তাহলে একজন শিক্ষার্থী যদি হয় তাহলে সে পাবে হচ্ছে কতটি কাগজ? ৩টি কাগজ, মানে তার জন্য প্রয়োজন হবে ৩টে কাগজ। যদি ২জন শিক্ষার্থী হয় তাহলে কাগজ কতটি দরকার? এই ৩টির সাথে কিন্তু আরও ৩টি কাগজ দরকার, তাই না? তাহলে ৩-এর সাথে আরও ৩ মিলে হয়ে গেল ৬, তার মানে ২জন শিক্ষার্থী হলে ৬টি কাগজ দরকার। যদি ৩জন শিক্ষার্থী হয় তাহলে কতটি কাগজ দরকার? এই ৬-এর সাথে কিন্তু আরও ৩টি কাগজ বেড়ে যাবে, তাই না? তাহলে ৬ এবং ৩ মিলে হয়ে যায় ৯, তার মানে ৩জন শিক্ষার্থী হলে ৯টি কাগজের দরকার। এবারে যদি ৪জন শিক্ষার্থী হয় তাহলে কতটি কাগজ দরকার? ৪জন শিক্ষার্থী হলে কিন্তু এই ৯-এর পরে আরও ৩টি কাগজের দরকার, তাই না? যেহেতু শিক্ষার্থী একজন বেড়ে গেল, একজনের জন্য যেহেতু ৩টি করে কাগজ আমরা দিতে চাই, যার কারণে কিন্তু এই ৯-এর সাথে আরও ৩কে আমাদের যোগ করতে হবে। তাহলে ৯ এবং ৩ মিলে হয়ে যায় ১২। এবারে দেখো, যদি ৪জন শিক্ষার্থী হয় তাহলে কতটি কাগজ দরকার? ৪জন শিক্ষার্থী হলে কিন্তু এই ১২-র সাথে আরও ৩টি কাগজ যোগ হবে, তাই না? তাহলে ১২ এবং ৩ মিলে হয়ে যায় ১৫। এইভাবে করে আমরা কিন্তু এই খালি ঘরগুলো পূরণ করব, ঠিক আছে? এইটি তোমরা নিজেরা পূরণ করবে। এবারে দেখো, আমরা এইখানে এই পর্যন্ত যে সংখ্যাগুলোকে বের করেছি, যে কাগজের সংখ্যাগুলোকে বের করেছি, এখানে কিন্তু আমরা ৩ করে বাড়িয়েছি, তাই না? কিন্তু যখন আমরা ৩ করে বাড়ালাম তখন কিন্তু অটোমেটিক এটি ৩-এর ঘরের নামতা হয়ে গেল। দেখো, খুবই মজার একটি বিষয় কিন্তু। আমরা শুরুতে দেখতে পাচ্ছি এখানে রয়েছে ৩। আমরা জানি ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিনে ৯, ৩ চারা ১২, ৩ পাঁচা ১৫। দেখো, খুবই মজার কিন্তু বিষয়টা, তাই না? আমরা ৩ করে বাড়িয়েছি কিন্তু এখানে ৩-এর ঘরের নামটা কিন্তু অটোমেটিক হয়ে বসে আছে।
তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি যে গুণিতক মানে কিন্তু নাম। তাই এই যে আমরা সংখ্যাগুলো বের করেছি, মানে কতটি করে কাগজ প্রয়োজন, এই যে সংখ্যাগুলো আমরা বের করেছি এগুলোই হচ্ছে কি, এগুলো হচ্ছে 3-এর গুণিতক। ঠিক আছে, তার মানে হচ্ছে গুণিতক মানে আমরা কি শিখলাম, গুণিতক মানে হচ্ছে নামতা। এবারে দেখো, যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে আমাদেরকে বলা হয়েছে, দেখো এখানে আমাদেরকে বলা হয়েছে 3কে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলো হলো 3-এর গুণিতক। আচ্ছা, আমরা কিন্তু 3কে এবারে গুণ করেছি, তাই না? এখানে কিন্তু আমরা 3কে 1 দ্বারা গুণ করেছি, তাহলে তখন আমাদের হয়েছে 3 1 3, 3কে 2 দ্বারা গুণ করলে হয়েছে 3 2 6, 3কে 3 দ্বারা গুণ করলে হয়েছে 3 3 9, 3কে 4 দ্বারা গুণ করলে হয়েছে 3 4 12 এবং 5 দ্বারা গুণ করলে হয়েছে 3 5 15। তাহলে আমাদের বলা হয়েছে এই যে আমরা 1 2 3 4 এইগুলো দিয়ে গুণ করেছি, তাহলে এইগুলো হচ্ছে কি, এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা, তাই না? আমরা জানি 1 2 3 4 5 6 7 8 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। অর্থাৎ 3কে যখন আমরা কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলাম, গুণ করার পরে যে উত্তরগুলো আমরা পেয়েছি, দেখো এই যে 3 6 9 12, এই যে উত্তরগুলো পেয়েছি এগুলো হচ্ছে কি 3-এর গুণিতক। তার মানে আমরা যদি আরও সহজভাবে বলতে চাই তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি হচ্ছে 3-এর ঘরের নামটাকে বলা হয় 3-এর গুণিতক, 4-এর ঘরের নামটাকে বলা হয় 4-এর গুণিতক, 5-এর ঘরের নামটাকে বলা হয় 5-এর গুণিতক, 6-এর ঘরের নামটা যদি আমরা পড়ি তাহলে যে সংখ্যাগুলো পাবো সেগুলো হচ্ছে 6-এর গুণিতক। তার মানে নামটাই হচ্ছে কি, গুণিতক। আচ্ছা, এবারে দেখো এখানে বলা হয়েছে 3-এর গুণিতকগুলোকে 3 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। আচ্ছা, আমরা এই যে দেখো 3-এর যে গুণিতকগুলোকে বের করেছি 3 6 9 12 15, এই সংখ্যাগুলোকে তুমি যদি 3 দ্বারা ভাগ করো তাহলে কিন্তু আমাদের আর কোনো ভাগশেষ থাকবে না। ঠিক আছে, আমাদের ভাগশেষ কিন্তু শূন্য হবে। তার মানে আমরা একটি সঠিক, আমরা যে উত্তরটি পাবো সেই উত্তরটি পাওয়ার পরে কিন্তু আমাদের অবশিষ্ট আর কোনো সংখ্যা থাকবে না। ঠিক আছে, এই কথাটা আমাদের এখানে বলা হয়েছে। এরপরে দেখো এইখানে একটি বক্স আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে কয়ের গুণিতক সমান সমান কয়ের সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল। তার মানে কয়ের গুণিতক অর্থাৎ হচ্ছে কি, এই ক দ্বারা কিন্তু যে কোনো সংখ্যাকে আমাদের বোঝানো হয়েছে। হ্যাঁ, তাহলে যে কোনো সংখ্যার গুণিতক আমরা কিভাবে করে বের করতে পারি, সেই সংখ্যার সাথে যে কোনো একটি পূর্ণ সংখ্যাকে যদি আমরা গুণ করে দেই, হ্যাঁ, পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়, 1 2 3 4 5 6 এই যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা। তাহলে যে কোনো সংখ্যার সাথে যদি আমরা কোনো পূর্ণ সংখ্যাকে গুণ করে দেই তাহলে যে গুণফলটা পাবো, মানে যে উত্তরটি পাবো, সেটি হচ্ছে কি ওই সংখ্যার গুণিতক। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা কিন্তু 1 নম্বরে দেখতে পাচ্ছি, এখানে 1 নম্বরে বলা হয়েছে একে বলা হয়েছে নিচের প্রথম সংখ্যার সারি থেকে 4-এর গুণিতকগুলো বৃত্তাকারে চিহ্নিত করি। দেখো আমরা একটু নিচে লক্ষ্য করলে এখানে কিন্তু দেখতে পাচ্ছি 1 থেকে একদম 25 পর্যন্ত একটি সারি দেওয়া রয়েছে, 1 2 3 4 5 6 এইভাবে করে 25 পর্যন্ত লেখা রয়েছে, তাই না? তাহলে এই যে সংখ্যার সারি, এই সংখ্যার সারি থেকে আমাদের 4-এর গুণিতকগুলো বৃত্তাকারে, মানে বৃত্ত মানে কি গোল চিহ্নের মাধ্যমে আমাদের চিহ্নিত করতে বলা হয়েছে। তাহলে 4-এর গুণিতক মানে কি, হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, 4-এর গুণিতক মানে 4-এর ঘরের নামটা। তাহলে 4-এর গুণিতকগুলোকে আমরা যদি বৃত্ত দিয়ে একটু চিহ্নিত করি, দেখো আমরা কিভাবে করে চিহ্নিত করব। এখানে আমাদের বলা হয়েছে 4-এর গুণিতক, তাহলে আমরা জানি 4 1 4, 4-এর সাথে 1কে গুণ করলে হয় 4 1 4, তার মানে 4কে আমরা একটি গোল চিহ্ন দিব, মানে বৃত্তাকার চিহ্ন দিব। এরপরে 4 দুগুণ হচ্ছে কত, 4 দুগুণ 8, আমরা এই 8-এর উপরে একটি বৃত্ত দিব। এবারে আমরা জানি কি 4 1 4 গেল, 4 দুগুণ 8 গেল, 4 12, এই দেখো এই যে 12 রয়েছে, 12-র উপরে কিন্তু আমরা একটি গোল চিহ্ন দেব। এরপরে 4 4 16, এই দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি 16, এই 16-র উপরে একটি গোল চিহ্ন দেবো। খুব মজা কিন্তু অঙ্কগুলো, তাই না? তারপরে হচ্ছে কি, আমরা কিন্তু 4-এর সাথে 4কে গুণ করে পেয়েছি 16, এবারে 4-এর সাথে যদি 5কে গুণ করি তাহলে হয়ে যায় 4 5 20, আমরা এখানে লিখে দেবো 20, অর্থাৎ এই 20-এর উপরে কিন্তু আমরা একটি বৃত্ত দেব। এবারে 4 6 24, এই যে 24 রয়েছে 24-এর উপরে কিন্তু আমরা একটি বৃত্ত দিব। তাহলে কিন্তু আমাদের এখান থেকে এই 25 পর্যন্ত 4-এর যে গুণিতকগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমাদের চিহ্নিত করা হয়ে গেল। তাহলে আমরা 4-এর কী কী গুণিতক পেয়েছি, আমরা পেয়েছি 4 8 12 16 20 এবং 24। এবারে দেখো একই রকমভাবে 2 নম্বরে আমাদেরকে বলা হয়েছে নিচের দ্বিতীয় সংখ্যার সারি থেকে 6-এর গুণিতকগুলো বৃত্তাকারে চিহ্নিত করি। আমরা এখানে 4-এর গুণিতকগুলোকে বের করেছি, এবার আমরা 6-এর গুণিতকগুলোকে এই সারি থেকে বের করব। দেখো খুব মজা কিন্তু অঙ্কগুলো, তোমরা কিন্তু নিজেরা এই অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে পারো। হ্যাঁ,
এখানে 1 থেকে 25 পর্যন্ত লিখে তোমরা কিন্তু এখান থেকে 5-এর গুণিতক বের করতে পারো, 7-এর গুণিতক বের করতে পারো, তারপর হচ্ছে 2-এর গুণিতক বের করতে পারো। এইভাবে করে কিন্তু তোমরা নিজেরাই এটিকে প্র্যাকটিস করতে পারো। এখন দেখো আমরা যদি 6-এর গুণিতকগুলোকে এখান থেকে বের করি, আমরা জানি 6 একে 6, তার মানে 6 একে যে 6 হয়, এই 6-এর উপরে একটি বৃত্ত দিব। 6-এর সাথে 2কে গুণ করলে হয়ে যায় 6 2 12, আমরা এই 12-র উপরে একটি বৃত্ত দিব। 6-এর সাথে 3কে গুণ করলে হয় 3 6 18, আমরা 18-এর উপরে একটি বৃত্ত দিব। এবারে 6-এর সাথে 4কে গুণ করলে হয় 4 6 24, এই দেখো 24 রয়েছে, আমরা 24-এর উপরে একটি বৃত্ত দিব। তাহলে কিন্তু আমাদের 6-এর গুণিতকগুলোকে বের করা হয়ে গেল। আমরা কি কি পেলাম? 6 12 18 24, এইগুলো হচ্ছে 6-এর গুণিতক। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এবারে যদি আরেকটু নিচে আমরা চলে যাই, এখানে দেখো আমাদের 1 নম্বরে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোর 10টি করে গুণিতক লেখো। এই দেখো আমরা কিন্তু এখানে অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছি, এই সংখ্যাগুলোর 10টি করে গুণিতক আমাদের লিখতে বলা হয়েছে। তাহলে এই গুণিতকগুলোকে আমরা কীভাবে করে বের করতে পারি? দেখো যেমন 1 নম্বরে বলা হয়েছে 5, অর্থাৎ 5-এর যে গুণিতকগুলো রয়েছে আমরা 5-এর 10টি গুণিতক বের করবো। আমরা তাহলে এটিকে কীভাবে বের করব? আমরা 1 নাম্বার দিয়ে লিখব। বন্ধুরা যেহেতু আমাদের 1 নম্বরে বলা হয়েছে, 1 নম্বরে আমাদেরকে বলা হয়েছে 5, তাই না? 5-এর গুণিতকগুলোকে আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে 5-এর গুণিতক আমরা কীভাবে বের করতে পারি? আমরা শুরুতে কী করব? আমরা হচ্ছে লিখব 5 গুণ 1 সমান সমান 5 একে কত হয়? 5 একে 5। তারপরে হচ্ছে আমরা কী করব? 5-এর সাথে 2কে গুণ করব, 5-এর সাথে 3কে গুণ করব। এইভাবে করে কিন্তু আমাদের 5-এর 10টি গুণিতক বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে 5-এর সাথে 1কে গুণ করলে হয় 5 একে 5। এবারে 5-এর সাথে যদি আমরা গুণ করি 2কে, তাহলে হয়ে যায় 5 2 10। 5-এর সাথে যদি আমরা এবারে 3কে গুণ করি তাহলে হয়ে যায় 3 5 15। এরপরে 5-এর সাথে যদি আমরা 4কে গুণ করি তাহলে হয়ে যায় 4 5 20। এবারে 5-এর সাথে যদি আমরা 5কে গুণ করি তাহলে হয়ে যায় 5 5 25। দেখো একই রকমভাবে আমরা যদি এবারে পাশে করি, আমরা এবারে 5-এর সাথে যদি 6কে গুণ করি তাহলে হয়ে যায় 5 6 30। 5-এর সাথে 7কে গুণ করলে হয়ে যায় 5 7 35। 5-এর সাথে 8কে গুণ করলে হয়ে যায় 5 8 40। 5-এর সাথে 9কে গুণ করলে হয়ে যায় 5 9 45। এবং 5-এর সাথে 10কে যদি আমরা গুণ করি তাহলে হয়ে যায় 5 10 50, তাই না? তাহলে আমরা কিন্তু এখানে 10টি গুণিতক এখানে বের করে ফেলেছি। দেখো 10টি গুণিতক হচ্ছে কি, এই যে উত্তরগুলো পেয়েছি 5-এর সাথে 1কে গুণ করে, 2কে গুণ করে, 3কে গুণ করে যে উত্তরগুলোকে আমরা পেয়েছি, এই উত্তরগুলোই হচ্ছে 5-এর গুণিতক। তাহলে আমরা এখানে কি লিখব? সুতরাং 5-এর গুণিতকগুলো হলো গুণিতকগুলো 5-এর গুণিতকগুলো হলো, তাহলে আমরা কি কি গুণিতক পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি হচ্ছে 5 10 15 20 25 30 35 40 45 50। তাহলে এই 10টি গুণিতকগুলোকে কিন্তু আমরা নিচে লিখে দেব। আমরা লিখব হচ্ছে 5 10 15 20, তারপর হচ্ছে 25 30 35 40 45 50। ঠিক আছে, এই 10টি গুণিতককে কিন্তু আমরা এখানে লিখে দেবো। তাহলে আমাদের উত্তর কিন্তু বের করা হয়ে গেল। এইটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা 2 নম্বরে লক্ষ্য করি, দেখো এখানে 2 নম্বরে আমাদেরকে বলা হয়েছে 7, অর্থাৎ 7-এর 10টি গুণিতক আমাদের বের করতে বলা হয়েছে। তার মানে আমরা কিন্তু এখানে 7-এর ঘরের যে গুণের নামটা রয়েছে সেটিকে ব্যবহার করে 7-এর 10টি গুণিতক বের করব। তারপর 3-এ বলা হয়েছে 8-এর গুণিতক বের করতে, 4-এ বলা হয়েছে 9-এর গুণিতক বের করতে। আচ্ছা, আমরা এখানে সব কয়টি অঙ্ক যেহেতু একই রকম নিয়মেই সমাধান করতে হবে, যার কারণে আমি এখান থেকে সবগুলো তোমাদেরকে করে দেখাচ্ছি না। আমি তোমাদেরকে এখান থেকে 4 নম্বর অঙ্কটিও করে দেখাচ্ছি। ঠিক আছে, তোমরা একই রকম নিয়মেই কিন্তু এটিকে সমাধান করবে। তাহলে 4-এ বলা হয়েছে 9-এর গুণিতক, যেহেতু 4-এ আমাদের 9-এর গুণিতক বের করতে বলা হয়েছে, তাই না? 9-এর গুণিতক আমাদের যেহেতু বের করতে বলা হয়েছে, 9-এর গুণিতক এটি যেহেতু বের করতে বলা হয়েছে, তাহলে আমরা কীভাবে করে বের করব? আমরা শুরুতে 9-এর সাথে গুণ করব 1কে, তাই না? আমরা জানি 9 1 9। 9-এর সাথে যদি আমরা 2কে গুণ করি তাহলে হয়ে যায় 9 2 18। এবারে 9-এর সাথে যদি আমরা 3কে গুণ করি তাহলে হয়ে যায় 3 9 27। 9-এর সাথে যদি আমরা 4কে গুণ করে দিই তাহলে হয়ে যায় 4 9 36। 9-এর সাথে যদি আমরা এবারে 5কে গুণ করে দিই তাহলে হয়ে যায় 5 9 45। এবারে দেখো 9-এর সাথে যদি আমরা 6কে গুণ করে দিই তাহলে হয়ে যায় 6 9
54 আমরা লিখলাম 54। এবারে যদি পাশে লিখি 9-এর সাথে যদি আমরা এবারে 7কে গুণ করে দিই, তোমরা কিন্তু এক সিরিয়ালে লিখবে, হ্যাঁ, আমার জায়গা এখানে কম রয়েছে যার কারণে আমি পাশে লিখে দেখাচ্ছি। আচ্ছা, 9-এর সাথে 7কে গুণ করলে হয়ে যায় 7 নং 63, আমরা লিখে দিলাম 63। 9-এর সাথে 8কে গুণ করলে হয়ে যায় 8 নং 72, আমরা লিখলাম 72। 9-এর সাথে 9কে গুণ করলে হয়ে যায় 9 নং 81, এবং 9-এর সাথে সর্বশেষ 10কে গুণ করলে হয়ে যায় 9 10-এ 90। ঠিক আছে, তাহলে দেখো যেহেতু আমাদের 10টি গুণিতক বের করতে বলা হয়েছে যার কারণে 9-এর সাথে কিন্তু আমরা 10 পর্যন্ত আমরা গুণ করেছি, তাই না? তাহলে এইখানে গুণ করার পর আমরা যে উত্তরগুলো পেয়েছি 9, 18, 27, 36, এই যে পাশে যে উত্তরগুলো আমরা পেয়েছি এগুলোই হচ্ছে কি 9-এর গুণিতক। তাহলে আমরা কি লিখব? সুতরাং দিয়ে লিখব, সুতরাং 9-এর গুণিতকগুলো হলো 9-এর গুণিতকগুলো হলো আমরা কি পাচ্ছি? 9, তারপর পাচ্ছি 18, তারপরে পাচ্ছি আমরা 27, তারপরে পাচ্ছি হচ্ছে আমরা 36, তারপরে পাচ্ছি হচ্ছে আমরা 45, এরপরে পাচ্ছি 54, এরপরে পাচ্ছি 63, এরপরে পাচ্ছি 72, এরপরে 81, এবং সর্বশেষ পাচ্ছি আমরা 90। তাহলে এগুলোই হচ্ছে কি আমাদের 9-এর গুণিতক। তার মানে আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে এই যে সংখ্যাগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলোই কিন্তু আমরা উত্তর দিয়ে লিখে ফেলবো। বন্ধুরা, আশা করি তোমরা এই পৃষ্ঠার প্রত্যেকটা অঙ্ক খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, বন্ধুরা আমরা যদি 27 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে 5.2 বলা হয়েছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতককে কিন্তু সংক্ষেপে বলা হয় লসাগু। দেখো, লঘিষ্ঠর ল, সাধারণের সা এবং গুণিতকের এই যে প্রথমে যে গয়রস্য রয়েছে, তাহলে এই প্রথম তিনটি যে অক্ষর আমরা দেখতে পাচ্ছি এগুলো, এই প্রথম তিনটি অক্ষর মিলে হয় লসাগু। এই লঘিষ্ঠ সাধারণ গুণিতককে সংক্ষেপে কিন্তু বলা হয় লসাগু। এবারে দেখো আমরা কিন্তু শিখবো যে লসাগু কী, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক কী। আমরা একটু আগে যা শিখেছি সেটি হচ্ছে গুণিতক, আমরা কিন্তু শুধুমাত্র এই গুণিতক সম্পর্কে শিখেছি, কিন্তু এবারে আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক সম্পর্কে শিখব। এই যে লঘিষ্ঠ কথাটি আমরা দেখতে পাচ্ছি, এই লঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে কি? লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট। লঘিষ্ঠ মানে কি? ছোট। ঠিক আছে, তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থ হচ্ছে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে হচ্ছে সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে যে ছোট গুণিতকটি রয়েছে সেটিকেই বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তার মানে দেখো আমরা কিন্তু এর আগে বের করেছি কি 6-এর ঘরের যে গুণের নামটা রয়েছে, অর্থাৎ 6-এর যে গুণিতকগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমরা বের করেছিলাম না। যেমন আমাদের হয়েছিল 6 একে 6, 6 দুগুণ 12, 3 6 18, এরকম হয়েছিল না? তাহলে এই যে 6, 12, 18 এই তিনটি হচ্ছে কি 6-এর গুণিতক। তাহলে এই তিনটির মধ্যে সবচেয়ে ছোট গুণিতক হচ্ছে কি? সবচেয়ে ছোট কিন্তু 6, তাই না? 6, 12, 18 এই তিনটির মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 6। তাহলে সবচেয়ে ছোট যেহেতু 6, তার মানে এই 6কে আমরা বলতে পারি হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তার মানে লঘিষ্ঠ মানে কি? আমি কি বলেছি? লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট। তাহলে এখানে 6 যেহেতু ছোট যার কারণে 6কে কিন্তু আমরা বলতে পারি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তার মানে লঘিষ্ঠ মানে যেহেতু ছোট, এখন কিন্তু আমাদের এই ছোটর আমরা যে গুণিতকগুলোকে বের করবো এর মধ্যে সবচেয়ে ছোট যেটি সেটিকে কিন্তু আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। দেখো, এই বিষয়টিকে আরও সুন্দরভাবে বোঝার জন্য যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এখানে আমাদের শুরুতে একটি প্রশ্ন দেওয়া রয়েছে। এই প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে আমরা কিছু বিশ্বকোষ এবং অভিধান আলাদা আলাদাভাবে একটার উপর একটা স্তূপ আকারে সাজাই। আমাদের বলা হয়েছে আমরা কিছু বিশ্বকোষ, এই বিশ্বকোষ হচ্ছে কি একটি বই, হ্যাঁ, এবং অভিধান হচ্ছে কি একটি বই। এই দেখো, এই যে বইটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে বিশ্বকোষ, এই উপরেও লেখা রয়েছে, এবং তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখবে যে এই বইয়ের উপরেও লেখা রয়েছে বিশ্বকোষ। তাহলে এই যে একটি বিশ্বকোষ বই এবং এই নিচে রয়েছে একটি অভিধান বই, তাই না? তাহলে এই বিশ্বকোষ এবং অভিধান এই দুটিকে আমরা কি করব? একটির উপরে একটি সাজাবো, হ্যাঁ। তার মানে এই দেখো নিচে কিন্তু আমাদের এই যেভাবে সাজাতে বলা হয়েছে সেটি কিন্তু আমাদের নিচে দেখানো হয়েছে। এই যে বিশ্বকোষ আমরা কিন্তু একটির উপর একটি করে কিন্তু সাজিয়েছি, এবং এইখানে পাশে দেখতে পাচ্ছি এইখানে কিন্তু আমরা অভিধানকে আমরা কিন্তু এখানে সাজিয়েছি, এই একটির উপরে একটি করে কিন্তু অভিধান আমরা সাজিয়েছি। এবার আমাদের কি বলা হয়েছে? প্রতিটি বিশ্বকোষ 4 সেমি। এই যে একটি বিশ্বকোষ আমরা দেখতে পাচ্ছি, এই বিশ্বকোষটাকে যখন আমরা এই নিচ থেকে এই উপর পর্যন্ত আমরা মাপলাম, মানে পরিমাপ করলাম, তখন এই নিচ থেকে উপর পর্যন্ত এটির পরিমাপ করে আমরা কতটুকু পেয়েছি? আমরা পেয়েছি 4 সেমি।
মানে 4 সেন্টিমিটার, এবং প্রতিটি অভিধান হচ্ছে 3 সেন্টিমিটার। এবং এই যে অভিধান রয়েছে, এই অভিধানকে যখন আমরা পরিমাপ করেছি তখন এই নিচ থেকে উপর পর্যন্ত আমরা পেয়েছি 3 সেন্টিমিটার, তার মানে কিন্তু ও 1 সেন্টিমিটার বড়, তাই না? বিশ্বকোষকে পেয়েছি আমরা 4 সেন্টিমিটার, এবং এক একটি অভিধান পরিমাপ করে আমরা পেয়েছি একটির উচ্চতা হচ্ছে কতটুকু? 3 সেন্টিমিটার। এখন আমাদেরকে বলা হয়েছে কত সেন্টিমিটার উচ্চতায় বইগুলোর উচ্চতা সমান হবে। দেখো, যেহেতু বিশ্বকোষের উচ্চতা একটু বেশি, তাই না? এক একটি বিশ্বকোষ বইয়ের উচ্চতা কিন্তু একটু বেশি এবং অভিধানের উচ্চতা কিন্তু একটু কম। তাহলে এখানে যদি আমরা 3টি বিশ্বকোষ রাখি তাহলে কিন্তু এই 3, এবং এখানে যদি আমরা 3টি অভিধান রাখি তাহলে অভিধানের চেয়ে কিন্তু এই 3টি বিশ্বকোষ অনেক বড় হয়ে যাবে লম্বায়, তাই না? কারণ হচ্ছে কি, কারণ এক একটি বিশ্বকোষ কিন্তু লম্বার দিক থেকে এই অভিধানের চেয়ে বড়, 1 সেন্টিমিটার করে বড়, যার কারণে 3টি করে রাখলে কিন্তু বিশ্বকোষ কিন্তু বড় হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। এখন আমাদের বলা হয়েছে যে কয়টি বিশ্বকোষ একসাথে রাখলে এবং কয়টি অভিধান একটার পর একটা করে রাখলে আমাদের এই দুজনের উচ্চতা সমান হবে। ঠিক আছে, এটি কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে। যে ধরো আমরা ধরে নিচ্ছি যে এই যে বিশ্বকোষ রয়েছে, এই বিশ্বকোষ 3টি বিশ্বকোষ রাখলে এতটুকু উচ্চতা হবে, এবং আমাদের এই যে অভিধান আমরা দেখতে পাচ্ছি, অভিধান যেহেতু ছোট, মানে সাইজে যেহেতু একটু ছোট, যার কারণে আমরা ধরে নিচ্ছি যে 5টি অভিধান রাখলে এই এতটুকু সমান হবে, মানে বিশ্বকোষের সমান হবে। তাহলে আমাদের বের করতে বলা হয়েছে যে আমাদের বলা হয়েছে কি, দেখো কত সেন্টিমিটার উচ্চতায় বইগুলোর উচ্চতা সমান হবে, মানে কতটুকু উপরে গিয়ে বইগুলোর উচ্চতা সমান হবে। আমরা যদি একের পর এক করে সাজাই তাহলে কতটুকু উচ্চতায় গিয়ে বইগুলো সমান হবে। এখন এটিকে আমরা কিভাবে করে বের করতে পারি? দেখো, একটির উচ্চতা যেহেতু 4 সেমি এবং আরেকটির উচ্চতা যেহেতু 3 সেমি, তাহলে এই যে 4 এবং 3 পেয়েছি আমরা, এই 4-এরও গুণিতককে আমরা বের করব এবং 3-এর যে গুণিতকগুলো রয়েছে সেগুলোকেও আমরা বের করব। দেখো, যদি একটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে নিচের ছকের খালি ঘরগুলো পূরণ করি এবং বিশ্বকোষ ও অভিধান উভয়ের জন্য সংশ্লিষ্ট নম্বর বৃত্তাকারে চিহ্নিত করি। দেখো, এখানে কিন্তু আমরা একটি ছক দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে যে খালি ঘরগুলো রয়েছে, এই খালি ঘর আমাদের পূরণ করতে বলা হয়েছে। এবারে দেখো, আমরা যদি একদম শুরুর লাইনটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে বইয়ের সংখ্যা। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 এইভাবে করে কিন্তু 12 পর্যন্ত রয়েছে। তার মানে 1 দ্বারা 1টি বই, 2 দ্বারা 2টি বই, 3 দ্বারা 3টি বই, এইভাবে করে কিন্তু আমাদের 12টি বইকে এখানে বোঝানো হয়েছে। এখন বলা হয়েছে বিশ্বকোষ সেন্টিমিটারের হিসেবে, এখানে যেহেতু সেন্টিমিটারের হিসাব দিয়ে রয়েছে এখানে কিন্তু এই জন্য আমাদের এখানে লেখা রয়েছে সেন্টিমিটার। তার মানে বিশ্বকোষ হচ্ছে, একটি বিশ্বকোষ হচ্ছে কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। 2টি বিশ্বকোষ হচ্ছে 8 সেন্টিমিটার, কারণ 4-এর সাথে আরও 4 যোগ হয়ে গেল 8 সেন্টিমিটার। 3টি বিশ্বকোষ হচ্ছে কত সেন্টিমিটার হবে? এই 8-এর সাথে আরও 4 যোগ হয়ে যাবে 12 সেন্টিমিটার। তার মানে আমরা কিন্তু এটিকে যদি নামতার মতো করে পড়ি, দেখো 4টি, যেহেতু একটি বিশ্বকোষ হবে 4 সেন্টিমিটার, 2টি বিশ্বকোষ হবে হচ্ছে 4 দুগুণ 8 সেন্টিমিটার। আমরা কিন্তু 4-এর ঘরে নামতা পড়ব। 3টি বিশ্বকোষ হবে হচ্ছে 12 সেন্টিমিটার, 4টি বিশ্বকোষ হবে 4 4 16, এখানে আমরা দেখতে পাচ্ছি 16 সেন্টিমিটার। এবারে 5টি বিশ্বকোষ যদি হয় তাহলে হবে কত? আমরা 4-এর সাথে যদি 5কে গুণ করি তাহলে হয় 4 5 20, অর্থাৎ 20 সেন্টিমিটার। যদি 6টি বিশ্বকোষ হয় তাহলে হবে কত? 4-এর সাথে 6কে গুণ করলে হয়ে যায় 4 6 24, অর্থাৎ 24 সেন্টিমিটার। এবারে 7-এর সাথে গুণ করলে হয়ে যায় কত? 4-এর সাথে 7কে গুণ করলে হয় 4 7 28 সেন্টিমিটার। এইভাবে করে কিন্তু তোমরা এই 12 পর্যন্ত এখানে লিখবে। হ্যাঁ, এবারে দেখো, আমরা যদি এবারে অভিধানের হিসাবটা বের করি, দেখো অভিধান যেহেতু একটা অভিধান যেহেতু 3 সেন্টিমিটার করে, যার কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি যদি অভিধান হয় তাহলে হবে 3 সেন্টিমিটার, 2টি অভিধান হলে হবে হচ্ছে 3 দুগুণ 6 সেন্টিমিটার, 3টি অভিধান হলে হবে 3 3 9 সেন্টিমিটার। আমরা কিন্তু এবারে 3-এর সাথে গুণ করব, তাই না? যেহেতু একটি অভিধান 3 সেন্টিমিটার, তাহলে 4টি যদি অভিধান হয় তাহলে 4টি অভিধানের উচ্চতা হবে কত সেন্টিমিটার? আমরা 4-এর সাথে গুণ করব 3কে, অর্থাৎ 4 12 সেন্টিমিটার। 5টি অভিধানের উচ্চতা হবে 5 15 সেন্টিমিটার, তাই না? 6টির উচ্চতা হবে কত? আমরা 3-এর সাথে 6কে গুণ করবো, 3 6 18 সেন্টিমিটার। 7-এর উচ্চতা হবে কত? 7-এর সাথে 3কে গুণ করবো, 3 7 21 সেন্টিমিটার। এইভাবে করে কিন্তু আমরা এই পুরো ঘরগুলো পূরণ করব। এখন দেখো, আমরা এইখানে যখন 4-এর গুণিতকগুলো বের করেছি, আমরা 4-এর গুণিতক কি পেয়েছি?
4, 8, 12, 16, 20, 24, 28 এবং 3-এর গুণিতকগুলো কী কী পেয়েছি? 3, 6, 9, 12, 15, 18, 21। এই যে গুণিতকগুলো আমরা পেয়েছি, এখন এই গুণিতকগুলোর মধ্যে কোনটা কোনটা মিলে দেখো তো। এই যে 4-এর গুণিতক এবং 3-এর গুণিতক, এইগুলোর মধ্যে কোনটার মধ্যে মিল রয়েছে। যেমন দেখো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই 4-এর গুণিতকেও 12 রয়েছে এবং 3-এর গুণিতকেও 12 রয়েছে, যার কারণে কিন্তু এখানে বৃত্ত দিয়ে আমরা এটিকে বুঝিয়েছি, তাই না? এবং এই 12 ছাড়া আর কোন কোন সংখ্যার মিল রয়েছে দেখো তো। আমরা এই 4 সেন্টিমিটারে কিন্তু 24 দেখতে পাচ্ছি, দেখো এই 24 দেখতে পাচ্ছি, আমরা 24কে একটি বৃত্ত দিলাম। এবং আমরা যদি এই 3 সেন্টিমিটারের এই ঘরটি যদি আরেকটু পূরণ করি দেখো, তাহলে এই দেখো 8-এর সাথে যদি আমরা 3কে গুণ করি তাহলে হয়ে যায় 13 24। আমরা কিন্তু এখানেও 24 পাই, তাই না? তাহলে এই 24 এবং এই 24 কিন্তু মিলে যাচ্ছে। তাহলে দেখো এইখানে তোমরা যখন এই ঘরগুলোকে পূরণ করবে তখন তোমরা আরও অনেক সংখ্যা পাবে যেগুলো উপরের সংখ্যার সাথে নিচের সংখ্যা মিলে যায়, ঠিক আছে? তাহলে এইখানে আমরা যেমন 12 12 মিল পাচ্ছি এবং 24 24 মিল পাচ্ছি। তাহলে এই 12 এবং 24 এই দুটি সংখ্যার মধ্যে আমাদেরকে ছোট সংখ্যাটি দরকার না বড় সংখ্যাটি দরকার? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমাদের কিন্তু ছোট সংখ্যাটি দরকার। কারণ আমরা কি শিখেছি? আমরা শিখেছি কিন্তু দেখো এখানে আমাদের বলা হয়েছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আমরা কোন গুণিতকটাকে নিব? লঘিষ্ঠ যে গুণিতক। তার মানে লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে ছোট। অর্থাৎ এইখানে যে আমরা দুটি গুণিতক আমরা একই রকমের পাচ্ছি, 12 এবং 24, এই দুটিকে যেহেতু আমরা একই রকম পাচ্ছি, এই দুটি থেকে যে ছোট মানে যে লঘিষ্ঠ, যেহেতু ছোট হচ্ছে 12, যার কারণে কিন্তু 12কেই আমরা সঠিক উত্তর হিসেবে ধরে নেব। এই 12 দ্বারা আমরা বুঝতে পারছি যখন আমরা এই বইগুলোকে মানে বিশ্বকোষ এবং অভিধানকে যখন একের পর এক করে সাজিয়েছি, তখন 12 সেন্টিমিটারে গিয়ে এই দুটি বই সমান উচ্চতায় পৌঁছাবে। তার মানে 12 সেন্টিমিটারে গিয়ে বিশ্বকোষের উচ্চতা যতটুকু হবে, ঠিক 12 সেন্টিমিটারে গিয়েই কিন্তু এইখানে যে অভিধান রয়েছে অভিধানের উচ্চতাও কিন্তু ঠিক একই সমানই হবে। আমাদের কিন্তু এই উচ্চতাটাই বের করতে বলা হয়েছিল, তাই না? তাহলে আমরা উত্তর পেয়ে গেছি 12। আমরা কিন্তু এখানে 24কে সঠিক উত্তর হিসেবে নেব না, কারণ হচ্ছে কি, তোমরা আবারও বোঝার চেষ্টা করো। আমরা কিন্তু জানি যে লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট। তার মানে সবচেয়ে ছোট যে সংখ্যাটি মিলবে এই দুটির সাথে সেটি হচ্ছে কি আমাদের উত্তর। যেমন এখানে 12 ছাড়া যদি আমরা দেখতাম, যদি এখানে 4-এর এখানেও 4 রয়েছে, নিচেও 4 রয়েছে, তাহলে 4 এবং 4 যদি মিলে যেত তাহলে 12-র চেয়ে কিন্তু 4 ছোট, তাহলে আমাদের উত্তর হতো 4। যে সংখ্যাটি সবচেয়ে ছোট হবে, যেগুলো মিলবে সেগুলোর মধ্যে সবচেয়ে ছোট যে সংখ্যাটি হবে সেটি হচ্ছে কি আমাদের উত্তর, মানে সেটি হচ্ছে লসাগু। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবারে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে 12 ও 24 সংখ্যাগুলো 3 এবং 4 উভয়ের গুণিতকের মধ্যে আছে। দেখো আমি তোমাদেরকে একটু আগে যেটি বুঝিয়েছি যে 12ও রয়েছে 24ও রয়েছে, তাই না? 3 এবং 4-এর গুণিতকের মধ্যে, এবং এদেরকে 3 ও 4 এর সাধারণ গুণিতক বলে। সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে। আমি তোমাদেরকে যেটি বুঝিয়েছি যে যে সংখ্যাগুলো মিলে যাবে এর মধ্যে সবচেয়ে ছোট যেটি থাকবে সেটিকে বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে লসাগু। 3 এবং 4-এর লসাগু হলো 12। তাহলে 3 এবং 4-এর লসাগু হচ্ছে কত? 3 এবং 4-এর লসাগু হচ্ছে 12, তাই না? কিন্তু এই যে 12 এবং 24 আমরা পেয়েছি, এই দুটিই কিন্তু এই দুটি হচ্ছে কি 3 এবং 4-এর গুণিতক। কিন্তু যখন লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলা হবে, মানে লসাগু বলা হবে, তখন কিন্তু শুধুমাত্র আমরা 12কে নিব, অর্থাৎ সবচেয়ে ছোট সংখ্যাটিকে আমরা ধরে নিব। যেহেতু 12 সবচেয়ে ছোট, যার কারণে কিন্তু আমরা ধরে নিচ্ছি 3 এবং 4-এর লসাগু হচ্ছে কত? 12। এই পাশে দেখো আমরা কিন্তু একটু উদাহরণের মাধ্যমে দেখতে পাচ্ছি, এখানে আমাদের এই যে বৃত্তটি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু 3-এর গুণিতকগুলো দেখতে পাচ্ছি। 3-এর গুণিতকে কী কী রয়েছে? 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27। এবং 4-এর গুণিতকের মধ্যে রয়েছে 12, 4, 8, 16, 24, 20, 28। এগুলো হচ্ছে 4-এর গুণিতক। তাহলে এই 3 এবং 4 এই 3-এর গুণিতক এবং 4-এর গুণিতকের মধ্যে মিল রয়েছে কার কার? 12 এবং 24-এর। মানে এই 3-এর গুণিতকের মধ্যেও 12 রয়েছে এবং 4-এর গুণিতকের মধ্যেও 12 রয়েছে, যার কারণে এই দুটিকে কিন্তু আমরা এখান থেকে আমরা বাছাই করব যে এই দুটি থেকে সবচেয়ে ছোট কোনটি, তাই না? এই 12 ও 3-এর গুণিতক, 24ও কিন্তু 4-এর গুণিতক। তাহলে এইখান থেকে কিন্তু আমরা বাছাই করব যে লঘিষ্ঠকে, মানে ছোটকে। 24 এবং 12-এর মধ্যে কিন্তু ছোট হচ্ছে
12, যার কারণে আমরা 12কে সঠিক উত্তর হিসেবে ধরে নেব, মানে 12ই হচ্ছে কি আমাদের লসাগু। আশা করি তোমরা সকলেই লসাগু সম্পর্কে এবং গুণিতক সম্পর্কে তোমরা খুবই সুন্দরভাবে এবং খুবই সহজে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং পঞ্চম শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান তোমরা দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।